বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মাস্টার্সের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো এবং আমরা যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো নিয়মিত দেখছো। আমি জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক গণিত। ইতিমধ্যে নিশ্চয়ই আমাদেরকে এখন সবাই চিনে ফেলেছ। যাই হোক, আমি তোমাদের সাথে অ্যাস্ট্রোনমি নেই, মানে হচ্ছে কি মাস্টার্স না, তো অ্যাস্ট্রোনমি তো হচ্ছে আমাদের অনার্স 4th ইয়ার। লিখেছে আর ভুল লিখেছে। আচ্ছা, ওকে, আমার একটু ভুল হয়ে গেছে। অনার্স 4th বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাস্ট্রোনমি ক্লাসে। তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে অ্যাস্ট্রোনমি। আমি ইতিমধ্যে তোমাদের সাথে 3টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমরা 4th চ্যাপ্টারে শুরু করেছি। আমরা গত ক্লাসে 3rd চ্যাপ্টারে কিছু প্রবলেম সলভ করেছিলাম এবং 4th যে চ্যাপ্টারটা কাল এবং কাল সমীকরণ, এটা শুরু করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা সেই কাল এবং কাল সমীকরণ থেকে আবার কন্টিনিউ করি। আচ্ছা, আমাদের তার চ্যাপ্টারের নাম কি? টাইম এবং টাইম ক্যালকুলেশন। দেখো, কাল এবং কাল সমীকরণ। আমার অনার্স 4th বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমার সাথে অ্যাস্ট্রোনমির বেশ অনেকগুলো ক্লাসই করেছো। দেখেছো যে জ্যোতির্বিজ্ঞান আমাদের কি? আমাদের জ্যোতির্বিজ্ঞানটা হচ্ছে শুধু বুঝতে হবে জিনিসগুলো কি, সেটা মাথায় নিতে হবে। এবং তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমরা তোমাদের এই সম্পর্কে কতগুলো সূত্র, কতগুলো সংজ্ঞা, ডেফিনেশন, এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। এবং প্রত্যেকটা চ্যাপ্টার, তুমি যেই চ্যাপ্টারই শুরু করো না কেন, নতুন কোনো চ্যাপ্টার, তোমাকে কিন্তু সেই বেসিকটা থাকতে হবে। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যখন আসলে শোনো, আমরা জ্যোতির্বিজ্ঞানটার মাধ্যমে আমরা কি করেছি, বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে এক পরস্পরের মধ্যে দূরত্ব, পৃথিবী থেকে দূরত্ব, সূর্য একটা নক্ষত্র, সেটার দূরত্ব, এগুলো আমরা কিন্তু নির্ণয় করেছি। এবং এগুলো সবই কিন্তু আমরা কি করেছি, আমরা একটা কিছু ধরে তারপর আমরা নির্ণয় করেছি। আমরা তো আর সরাসরি ফিতা দিয়ে মাপতে পারিনি, আমরা একটা নির্দিষ্ট কিছুর অনুমান করে আমরা কিন্তু এগুলো মাপি। সেক্ষেত্রে কি করি আমরা? সেক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে একটা কমন জিনিস কিন্তু থাকে। তোমাদের কিন্তু আগেই জ্যোতির্বিজ্ঞানের আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা অনেকগুলো জিনিসই আমরা তোমাদেরকে শিখিয়েছি এবং বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারে এগুলো লাগবে। ঠিক আছে, যেমন আমরা পৃথিবীটাকে যখন কল্পনা করব, আমরা পৃথিবীর সেই একটা মনে মনে একটা পৃথিবী কল্পনা করে আমরা কিন্তু কাজ করব। তারপর তার ভিতর কিন্তু আমরা আবার বৃত্ত আবার ধরবো 2 রকমের। একটা ধরবো আমরা খ দ্রাঘিমাংশ বা খ ধ্রুবক, একটা ধরবো। আবার আমরা কি ধরবো? একটা ধরবো আমরা তোমাদের মানে বিভিন্ন রকমের আমরা ধরে আমরা পৃথিবীর ভিতরে আবার 2টা আলাদা ধরে আমরা কিন্তু বিভিন্ন জিনিস প্রমাণ করেছি। ঠিক আছে, এখন আমরা আবার যে প্রমাণটা এখন করব, কাল ও কাল সমীকরণটা আমাদের, সেটাও কিন্তু আমরা সেই আগের চ্যাপ্টারে যেগুলো আমরা আলোচনা করেছি বা যেগুলো আমরা পড়েছি সেগুলো ছাড়া কিন্তু আমাদের কিছুই করা যাবে না। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা আগাবো। আমরা যখন এর আগের বিভিন্ন সময় কিন্তু নির্ণয় করেছি, সময় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু ছিল যে 4টা নিয়ম আছে, কিন্তু আমরা দেখলাম যে সবগুলো নিয়ম আমাদের জন্য খাটে না। সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, যে শেষের 2টা নিয়ম সময় নির্ণয়ের জন্য আমরা সেগুলোই বেছে নিয়েছিলাম। ঠিক আছে, এখন আবার দেখো, সেখানে আমরা কিন্তু পেয়েছিলাম নাক্ষত্রিক সময়ও ছিল আলাদা, আর সৌর সময়ও ছিল। আমরা কাল গণনার এ পর্যন্ত 2টি পদ্ধতি উল্লেখ করেছি, এটা নাক্ষত্রিক সময় আর হচ্ছে সৌর সময়। এই দুটো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা যে সূর্যটা দেখি, আমরা আকাশে যে সূর্য দেখি, যাকে আমরা দৃশ্যমান সূর্য বা আপাত সূর্য বলবো, বুঝতে পেরেছ? আমরা আকাশে যে সূর্যটা দেখি
সেই সূর্যটাকে আমরা কি বলবো? দৃশ্যমান সূর্য বা আপাত সূর্য। তাহলে এই চ্যাপ্টারে আমি যখন আপাত সূর্য, গড় সূর্য নিয়ে আলোচনা করব, তখন তোমরা বুঝবা যে আপাত সূর্য মানে হচ্ছে আমরা দৃশ্যমান যে সূর্যটা দেখি, আর গড় সূর্য কি? আমরা যেটাকে একটা মন গড়া সূর্য কল্পনা করব, সেটাকে হচ্ছে গড় সূর্য। এবং এই দুটা সূর্যের সাথে আমরা কি করব? পরিপ্রেক্ষিতে কাল গণনা করব। আমরা যখন কাল, আমি একটু বললে হবে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যখন কাল গণনা করব, ধরো ক্যাপিটাল ই, তখন আমরা কি করব? E1 বের করব, E2 বের করব, এবং E1 প্লাস E2 এই দুটা যোগ করে আমরা সেই অনুযায়ী কিন্তু কাল সময়টা সমীকরণ আকারে নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আমরা একটু বুঝলাম যে দৃশ্যমান সূর্যটা হচ্ছে আপাত সূর্য, আর আপাত সূর্য যে সময় নির্দেশ করে তাকে আমরা বলবো আপাত সৌরকাল বা আপাত সময়। কোনো মুহূর্তে আপাত সৌর সময় হচ্ছে সেই মুহূর্তে নাক্ষত্রিক সময় প্লাস সূর্যের বিষুবাংশের বৃদ্ধি। দেখো এখানে আমাদের নাক্ষত্রিক সময় সম্পর্কে আবার জানতে হবে, এটা আমরা আগেই শিখেছি। আবার বিষুবাংশটা কীরকম, বিষুব অংশ, সেটাও কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি, সেটাও কিন্তু এখানে আবার লাগবে। তাহলে আমরা আপাতত এটা জানি যে আপাত সৌর সময় হচ্ছে নাক্ষত্রিক সময় যোগ বিষুবাংশের বৃদ্ধি। কিন্তু এই আপাত সূর্যের গতি ক্রান্তিবৃত্ত বরাবর সুষম নয়, সুতরাং আপাত সৌর সময়ও ধ্রুবক বা অব্যয় নয়। আপাত সূর্যের এই অসুবিধা দূর করার জন্য আকাশে আমরা কি করব? একটা মন গড়া সূর্য কল্পনা করব, যা খ বিষুব রেখা বরাবর, এখানে আমরা আবার একটা খ বিষুব রেখা কল্পনা করব। সেই খ বিষুব রেখা বরাবর আমাদের আপাত সূর্যের গড় গতিতে চলে, এটা আমরা দেখাবো। এই মন গড়া সূর্যকে আমরা বলবো কি? গড় সূর্য। এবং এই গড় সূর্যের নির্দেশিত সময়কে আমরা বলবো গড় সৌর সময়। তাহলে এখানে কয় রকমের সময় আছে? দুই রকম। একটা হচ্ছে আপাত সৌর সময়, আর একটা হচ্ছে গড় সৌর সময়। আপাত সৌর সময়টা কোনটা? যেটা আমরা দৃশ্যমান সূর্যটা দেখি সেটাকে আপাত সূর্য বলে, সেটা যে সময় নির্দেশ করবে সেটা হচ্ছে আপাত সৌর সময়। আর আমরা আপাত সৌর সময়ের যে সময়টা আসবে সেটা ধ্রুবক আসবে না, তার জন্য আমরা এই আপাত সৌর সময়টা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা তখন কি করি? একটি মন গড়া সূর্যের সাহায্য নেব। এই মন গড়া যে সূর্যটা, সেই সূর্যকে আমরা বলবো গড় সূর্য, এবং এই গড় সূর্যের নির্দেশিত সময়কে আমরা বলবো গড় সৌর সময়। তাহলে দুইটা ব্যাপারে আমরা আলোচনা করলাম, আপাত সৌর সময় আর গড় সৌর সময়। এই ব্যাপারটা আমি আগের ক্লাসও একটু আলোচনা করেছিলাম, কিন্তু যেহেতু এখন আমার এই চ্যাপ্টারটা এবং এই জিনিসগুলো নিয়ে আমি ক্লাস নেব, তাই তোমাদেরকে একটু মনে করিয়ে তোমাদের বোঝার সুবিধা করে দিলাম। এখন দেখো, আপাত সৌর দিন বলতে আমরা আপাত সূর্যের পর পর দুইটি সংক্রমণ বা মধ্যগমনের মধ্যবর্তী কালকে বুঝি। আপাত সূর্যের পরপর দুটি সংক্রমণ যখন হবে আপাত সূর্যের, সেইটা দুইটার মধ্যবর্তী সময়কে আমরা বলবো মধ্যগমনের, বা আমরা সেটা কি বলবো? আপাত সৌরদিন। দেখো আমরা যে সময়টা হিসাব করি সেটাই কিন্তু এখানে কিছুটা বলা আছে। যেমন আপাত মধ্যাহ্ন বলতে আমরা আপাত সূর্যের উচ্চ গমনের সময়কে বুঝি। যেমন আমরা মধ্যাহ্ন বলতে কখন বুঝি? যখন সূর্য মাথার উপর থাকে একদম, তখন আমরা কি বলি? দুপুর, মধ্যাহ্ন, ঠিক না? হ্যাঁ। আবার আপাত মধ্যরাত্রি বলতে আমরা যেমন বুঝি কি? সূর্যের নিম্ন গমনের সময়কে বুঝি। যখন সূর্য নাই, সূর্য ডুবে গেছে, তখন আমরা কি বলি? রাত, মধ্যরাত্রি। তা সেটা কি বলতে পারি? আমরা আপাত সূর্যের নিম্ন গমনের সময়কে আমরা বুঝি। ঠিক একইভাবে গড় সূর্যের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? গড় সূর্যের সংক্রমণে আমরা গড় সৌরদিন, গড় মধ্যাহ্ন ও গড় মধ্যরাত্রি পাই। আবার গড়, আমি যেটা মন গড়া একটা সূর্য ধরবো, সেক্ষেত্রে তো আমার মধ্যাহ্ন হবে, মধ্যরাত্রি হবে, ঠিক না? সাধারণ কাজের সুবিধার জন্য আমরা একটি দিনকে, আমরা এমনিতে যখন কাজ করি আমাদের কাজের সুবিধার জন্য আমরা কি করি? একটা দিনকে কি বলি? সকাল, মানে মর্নিং, সকাল থেকে শুরু করি, এবং সন্ধ্যা, এই দুই ভাগে ভাগ করি। মধ্যরাত্রি থেকে মধ্যাহ্ন পর্যন্ত, মানে রাত 12টা থেকে পরদিন দুপুর 12টা পর্যন্ত আমরা কি বলি? সকাল। আর দুপুর 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত আমরা এটাকে বলবো সন্ধ্যা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সকাল, এটা হচ্ছে সন্ধ্যা। মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে আমরা বলি বৈকাল বা অপরাহ্ন বা বিকাল। ঠিক আছে?
তাহলে সূর্য যখন একদম মাথার উপরে থাকে সেটাকে আমরা বলি মধ্যাহ্ন, যখন একদম মধ্য নিম্ন গমনে থাকে সেটাকে আমরা বলি মধ্যরাত্রি। আর আমাদের সুবিধার জন্য আমরা দিনকে কী করি, দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সকাল আর একটা হচ্ছে সন্ধ্যা। ঠিক আছে, মধ্যরাত্রি থেকে মধ্যাহ্ন পর্যন্ত সকাল, আর মধ্যাহ্ন থেকে আবার মধ্যরাত্রি পর্যন্ত হচ্ছে সন্ধ্যা। আর মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে আমরা বলি বৈকাল বা বিকাল অথবা অপরাহ্ন। এখন দেখো সূর্য ঘড়ি, একটি সূর্য ঘড়ি এটা কি আমি এটা দেখি। আমরা একটি সূর্য ঘড়ি সাধারণত আপাত সৌর সময় নির্দেশ করে। এটা নির্দেশ করে আমাদের যেটা দৃশ্যমান সূর্য, সেটা যে সময় নির্দেশ করে সেটাই মানে সাধারণত সূর্য ঘড়ি এটা নির্দেশ করে, অবশ্যই এটাই করবে। এই সূর্য ঘড়িতে একটি খাড়া দণ্ডের বিভিন্ন সময়ে বিভিন্ন ছায়ার অবস্থান দেখিয়া আপাত সৌর সময় নির্ণয় করা হয়। অন্যদিকে আমাদের সাধারণ ঘড়ি, আমাদের এই যে হাতের যে ঘড়ি, আমাদের সাধারণ ঘড়ি যে সময় নির্দেশ করে তা হচ্ছে গড় সময়। মন করা আমরা ভেবে নেই এটা এরকম হবে। আর সূর্য সময়টা কি, একদম সেই দৃশ্যমান সূর্যটা যে সময় নির্দেশ করবে সে অনুযায়ী হবে সূর্য ঘড়ি। আর আমাদের হাতে আমরা যে ঘড়ি পরি, যেটা দেখে আমরা চলি, এটা নির্দেশ করে গড় সময়কে। এই জন্য অনেক সময় আপাত সৌর সময়কে আমরা সূর্য ঘড়ির সময় এবং গড় সৌর সময়কে সাধারণ ঘড়ির সময় বলবো। ঠিক আছে, সূর্য ঘড়ির সময়কে আমরা কি বলবো, ডায়াল টাইম, আর আমাদের সাধারণ ঘড়ির সময়কে আমরা বলবো ক্লক টাইম। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, ধীরে ধীরে বোঝাচ্ছি। এখন আমরা কাল সমীকরণে চলে যাই। আমরা মোটামুটি আপাত সূর্য, আপাত সৌর সময়, গড় সূর্য, গড় সৌর সময় আলোচনা করলাম। তারপর সূর্য ঘড়ি আর সূর্য ঘড়ি আর কি সাধারণ ঘড়ি, এই দুটো নিয়ে আলাপ করলাম। আর কি আলাপ করলাম, মধ্যাহ্ন, মধ্যরাত্রি, সকাল, সন্ধ্যা আর বৈকাল বা অপরাহ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা কাল সমীকরণে যাব। দেখো ইকুয়েশন অফ টাইম, একে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, কাল সমীকরণকে ক্যাপিটাল ই, ইকুয়েশন। তাই আপাত সৌর সময়, আপাত যে সৌর সময় মানে দৃশ্যমান সূর্যের জন্য তুমি যে সময়টা পাবে, আপাত সৌর সময় গড় সৌর সময়ের চেয়ে অগ্রবর্তী। এটা গডনোস, এটা আপাত সৌর সময়টা থাকবে আমরা যে যে সূর্যটা মনে মনে ধরবো তার চেয়ে অগ্রবর্তী। তাই এই দুই সময়ের ব্যবধানকে বলে কাল সমীকরণ। তাহলে এখন এই যে আপাত সৌর সময়টা এবং গড় সৌর সময়ের মধ্যবর্তী যে পার্থক্য থাকবে সেটাকে আমরা কি বলবো, কাল সমীকরণ, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ই দ্বারা। অর্থাৎ গড় সৌর সময়ের সাথে যেটুকু সময় যোগ করে আপাত সৌর সময় পাওয়া যায় তাকেই বলে কাল সমীকরণ ই। গড় সৌর, যেহেতু আপাত সূর্য সময় আগানো থাকে, তাহলে গড় সৌর সময়ের সাথে যেটুকু সময় আমরা যোগ করে আপাত সৌর সময় পাই সেটাকে বলা হয় কাল সমীকরণ ই। সুতরাং যদি আপাত সৌর সময় গড় সৌর সময়ের অগ্রবর্তী হয়, বুঝো এটা কিন্তু আমাদের লাগবে ধনাত্মক এবং ঋণাত্মক মানটা, কারণ আমরা এরপর যখন যাব টাইমে চলে যাব একদম, তখন কিন্তু এই ধনাত্মক আর ঋণাত্মক জিনিসটা আমাদের কিন্তু লাগবে। এমনিতে আমরা কি বুঝলাম, আপাত সৌর সময় কি থাকবে, গড় সৌর সময়ের চেয়ে অগ্রবর্তী থাকবে। ঠিক আছে, আর দুটার মধ্যে যে পার্থক্য থাকবে সেটা হচ্ছে কাল সমীকরণ। এখন তোমার যদি আপাত সৌর সময় গড় সৌর সময়ের অগ্রবর্তী হয় তাহলে কি হয়, ই ধনাত্মক হবে, কাল সমীকরণটা ধনাত্মক হবে। এবং যদি গড় সৌর সময় আপাত সৌর সময়ের অগ্রবর্তী হয় কোনো কারণে, কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে আমাদের কাল সমীকরণটা হবে ঋণাত্মক। সুতরাং আমরা কি বলতে পারি, কাল সমীকরণ ই সমান সূর্য ঘড়ির সময়, মানে কি আপাত সূর্যের সময়, যেটা সূর্য ঘড়ির সময় মাইনাস সাধারণ ঘড়ির সময়। সূর্য ঘড়ির সময় মানে কি আপাত সূর্যের কালকোণ মাইনাস সাধারণ ঘড়ির সময় হচ্ছে গড় সূর্যের কালকোণ। যেহেতু কোনো স্থানের নাক্ষত্রিক সময়, আমরা নাক্ষত্রিক সময় সম্পর্কে যখন আগে পড়েছি তখন আমরা যেহেতু দেখেছি যে কোনো স্থানের নাক্ষত্রিক সময়ের সমান হচ্ছে কালকোণ প্লাস বিষুবাংশ।
এখন কিন্তু আমি কালকোণ আর বিষুবাংশ কি সেটা বোঝাবো না, কারণ এটা নিয়ে অনেক ক্লাস হয়েছে আমাদের। কালকোণ যেটা হবে সেটা মান প্লাস বিষুবাংশ যে অংশটা কাটবে বিষুব রেখা, সেই অংশটা দুইটা যোগ করলে আমরা কোনো স্থানে নাক্ষত্রিক সময়টা পাই। অতএব আপাত সূর্যের কালকোণ, এই যে আপাত সূর্যের কালকোণ মাইনাস গড় সূর্যের কালকোণ সমান আমরা লিখতে পারি কি, গড় সূর্যের বিষুবাংশ মাইনাস আপাত সূর্যের বিষুবাংশ। অর্থাৎ আমার এখানে উল্টে, এখানে আপাত সূর্যের কালকোণ মাইনাস গড় সূর্যের কালকোণ, ঠিক না? তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে, গড় সূর্যের বিষুবাংশ মাইনাস আপাত সূর্যের বিষুবাংশ। এটার মানে কি, এখন দেখো এখান থেকে আমরা কাল সমীকরণ এর মানটা পাবো। কাল সমীকরণ সাধারণত দুটি কারণে উদ্ভূত হয়। দুটি কারণে আমাদের কাল সমীকরণটা উদ্ভব হবে। কি কি কারণ হবে? ক্রান্তিবৃত্ত বরাবর প্রকৃত সূর্যের অসম গতিবেগ। যখন ক্রান্তিবৃত্ত বরাবর প্রকৃত যে সূর্যটা, দৃশ্যমান যে সূর্যটা, সেটার অসম গতিবেগ হবে, অর্থাৎ পৃথিবীর কক্ষপথের কেন্দ্র বিমুখতা হেতু, পৃথিবীর কক্ষপথের যে কেন্দ্র বিমুখতা রয়েছে তার জন্য আমাদের যে দৃশ্যমান সূর্যের যে অসম গতিবেগ হবে, এর কারণে আমাদের কি হতে পারে, কাল সমীকরণ উদ্ভব হবে। এর ফলে উদ্ভূত কাল সমীকরণকে বলি আমরা ইয়ন, ঠিক আছে? এর কারণে যে কাল সমীকরণটা হবে, এমনিতে আমরা কাল সমীকরণকে প্রকাশ করেছি কি দ্বারা, ক্যাপিটাল ই দ্বারা। কিন্তু দুটি কারণে আবার কি কাল সমীকরণ উদ্ভূত হয়। একটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখতার কারণে যদি আমাদের প্রকৃত সূর্যের অসম গতিবেগ হয়, সেক্ষেত্রে আমরা যে কাল সমীকরণটা পাবো তাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল ই অন দ্বারা। এবং এই যে হবে ইয়নটা, এর মানটা থাকবে আমার ধনাত্মক +7m হতে -7m পর্যন্ত যে কোনো মানের হতে পারে, ঠিক আছে? এখন আমরা পরে আবার ইকুয়েশন করে বের করব কখন +7m হবে এবং কখন -7m হবে, কখন ধনাত্মক 7 মিনিট কখন ঋণাত্মক 7 মিনিট, আমরা সেটা বের করব। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণ হচ্ছে ক্রান্তি কোণ জনিত। একটা কি হয়েছে আমাদের, ক্রান্তি বৃত্ত বরাবর যদি কেন্দ্রের পৃথিবীর কক্ষপথের কেন্দ্র বিমুখতার কারণে, আরেকটা হচ্ছে ক্রান্তি কোণ জনিত, এর ফলে উদ্ভূত কাল সমীকরণকে বলে ইটু। আমরা যখন ছবি এঁকে দেখব তখন আমরা ক্লিয়ার হব। তাহলে আমরা শুধু এটু জানি যে দুইটা কারণে কাল সমীকরণ উদ্ভূত হয়। একটা হচ্ছে পৃথিবীর কক্ষপথের কেন্দ্র বিমুখতার জন্য প্রকৃত সূর্যের যে অসম গতিবেগ, এবং তাকে আমরা প্রকাশ করব ইয়ন দ্বারা। আর একটা হচ্ছে ক্রান্তি কোণ জনিত কারণে, সেটাকে আমরা, সেই কাল সমীকরণকে আমরা প্রকাশ করব ই2 দ্বারা। এবং এই ক্ষেত্রে যে ধনাত্মক এবং ঋণাত্মক মান হবে সেটা হচ্ছে +10m হতে -10m পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা একটু ই1টা বের করি। আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা কাল সমীকরণটা যখন বের করবো ই সমান হচ্ছে ই1 + ই2। তাহলে এখন আমি কি বের করবো, প্রথমে ই1, এরপর আমরা কি বের করব, দেখো আমরা এখন বের করব ই1, তারপর আমরা কি বের করব, ই2 বের করার পর আমরা লিখব, দেখো ই1 ই2 বের করার পর আমরা সেটা ছবি এঁকে দেখাবো। তারপর কিন্তু আমরা বলবো যে ইটা কিভাবে নির্ণয় করা হয়। তোমাদের মাথার ভিতরে ঢুকিয়ে নিতে পারো যে আসলে জিনিসটা কি, কিসের জন্য প্রমাণ করছে বা আমাদের কিসের জন্য লাগবে, তাহলে বুঝতে সুবিধা হবে এবং তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। পৃথিবী কক্ষের কেন্দ্র বিমুখতা হেতু কাল সমীকরণ ই অন, যেহেতু ই অন অংশটি আপাত সূর্যের অসম গতির জন্য উদ্ভূত হয়, আমরা তো আগেই বলেছি এক্ষেত্রে আপাত সূর্যের অসম গতি হয়। সুতরাং আমরা ই অনের কাল বিশ্লেষণে দুটি সূর্য কি একই কক্ষে বিভিন্ন গতিতে সঞ্চারমান বলে মনে করব। আচ্ছা, তোমরা তো একটা জিনিস বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু সূর্য দুইটা, একটা হচ্ছে দৃশ্যমান সূর্য বা আপাত সূর্য, আরটা হচ্ছে মন গড়া সূর্য বা গড় সূর্য। দুটো সূর্যকে আমরা এই ক্ষেত্রে মনে করব একই কক্ষপথে। এখানে আমরা দুইটা কক্ষপথ নিব না, একই কক্ষপথে মনে করব ওরা এক সময় রওনা করবে কিন্তু বিভিন্ন গতিতে, গতি এক থাকবে না, ঠিক আছে, গতি আলাদা থাকবে। মনে করি দুটি সূর্যই
31 ডিসেম্বর, এই যে 31 ডিসেম্বর একই সঙ্গে অনুসূর অবস্থা হতে যাত্রা শুরু করলো। ব্যাস, এখান থেকে দুটা সূর্যই যাত্রা শুরু করলো। তাহলে এখানে যেহেতু দুজনই এক, এখানে ইওয়ান সমান কি কালকোণ, এখানে কাল সমীকরণ ইওয়ান সমান 0। আবার যেহেতু অনুসূর অবস্থানে আপাত সূর্যের গতিবেগ সবচেয়ে বেশি, ঠিক না, অনুসূর অবস্থানে এখানে আপাত সূর্যের গতিবেগ সবচেয়ে বেশি, সুতরাং এটা গড় সূর্য অপেক্ষা দ্রুততর গতিতে চলে এবং ফলে প্রত্যেক দিনই এর অবস্থান গড় সূর্য অবস্থানের পূর্ব দিকে থাকবে। যেহেতু আমরা জানি এখানে এই ক্ষেত্রে আমাদের আপাত সূর্যের কি হবে, গতিবেগ গড় সূর্যের চেয়ে বেশি থাকবে, তাই প্রত্যেকটা দিন একটা দিন যাবে ততই গড় সূর্যের অবস্থান পূর্ব দিকে যাবে। এরপর দেখো চিত্রটা কিন্তু মনে রাখো, এখানে 31 ডিসেম্বর, এখানে হচ্ছে 30 মার্চ, এখানে 1 জুলাই, এখানে হচ্ছে 30 সেপ্টেম্বর। আমরা 4টা তারিখ দিয়ে এটাকে বিশ্লেষণ করব। তখন কিছুদিন গড় সূর্য আপাত সূর্যের আগে খ মধ্যরেখা অতিক্রম করে। ওই সময় কিছুদিন কি করবে, আপাত সূর্যের চেয়ে আগে গড় সূর্য খ মধ্যরেখা অতিক্রম করে, অর্থাৎ সাধারণ ঘড়ির সময় সূর্য ঘড়ির সময় অপেক্ষা দ্রুততর। অর্থাৎ আমাদের যে সাধারণ ঘড়ি, এক্ষেত্রে যখন আমাদের এই যে চিত্রটির ক্ষেত্রে যখন একই সাথে দুজনে চলা শুরু করবে, সেক্ষেত্রে কি হবে, দ্রুততর গতিতে চলবে গড় সূর্য অপেক্ষা আপাত সূর্য, কিন্তু কি হবে, পূর্ব দিকে চলে যাবে না। এজন্য আমাদের কি হবে, গড় সূর্য আপাত সূর্যের আগে খ মধ্যরেখা অতিক্রম করে, অর্থাৎ সাধারণ ঘড়ির সময় আমাদের যে ঘড়ি সেটার চেয়ে সূর্য ঘড়ির সময়ের অপেক্ষা আমাদের সাধারণ ঘড়ি কি থাকবে, দ্রুত থাকবে। অতএব কাল সমীকরণ এখানে কি হবে, ঋণাত্মক হবে, ঠিক না। আপাত সময়ের চেয়ে এখানে সাধারণ ঘড়ির সময় দ্রুত, তার মানে এখানে কাল সমীকরণ হবে ঋণাত্মক। আর যদি আপাত সূর্যের সময়টা বেশি থাকতো, তোমার সূর্য ঘড়ির সময়টা যদি দ্রুত থাকতো সাধারণ ঘড়ির সময়ের চেয়ে, সেক্ষেত্রে আমাদের কাল সমীকরণটা কি হতো, ধনাত্মক হতো। এই ঋণাত্মক মান ক্রমশ বৃদ্ধি পাবে। প্রথমে কি, এই ঋণাত্মক মানটা বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপাত সূর্যের গতিবেগ গড় সূর্যের গতিবেগ অপেক্ষা বেশি থাকবে, ঠিক আছে। পরিশেষে মার্চ মাসের শেষের দিকে দেখো, মার্চ মাসের শেষের দিকে মানে 30 মার্চ পর্যন্ত এভাবে চলে আসবে। মার্চ মাসের শেষের দিকে যখন দুটি সূর্যের মধ্যের দূরত্ব সর্বাপেক্ষা বেশি হয়, তখন কাল সমীকরণ ইউ1 এর সর্বোচ্চ ঋণাত্মক মান, তখন আমরা সর্বোচ্চ ঋণাত্মক মান -7m হবে, ঠিক না। কখন সেটা, 30 মার্চ। এই ক্ষেত্রে ইউ1 এর মানটা কি হবে, -7m। আর আমরা যখন শুরু করেছি 31 ডিসেম্বর থেকে, তখন কিন্তু ইউ1 সমান কত ছিল, 0। এখন সর্বোচ্চ ঋণাত্মক মানটা আমাদের এসে 30 মার্চ থামলো। এই তারিখের পর আপাত সূর্যের গতি গড় সূর্যের গতি অপেক্ষা কম হতে থাকবে। 30 মার্চ ক্রস করার পর কি হবে, আমাদের আপাত সূর্যের গতি গড় সূর্যের গতি অপেক্ষা যদি কম হতে থাকে, তখন কি হবে, তখন ঘড়ির সময়টা আবার কি হয়ে যাবে, আপাত সূর্যের যে সূর্য ঘড়ির সময়টা কি হবে, সাধারণ ঘড়ির সময়ের চেয়ে দ্রুত হবে। সুতরাং ইওয়ান এরও ক্রমশ মূল্যমান কমতে থাকবে ও শেষে আমরা 1 জুলাই অর্থাৎ এখানে যখন আসব, তখন আবার মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো, সুতরাং ক্রমশ ইওয়ানের মান কমতে থাকবে এবং শেষে আমরা 1 জুলাইয়ের দিকে সূর্যের অপসূর অবস্থানের দিকে এটা 0 হবে। এই তারিখে দুটি সূর্য পুনরায় মিলিত হবে। দুটি সূর্য আবার, যেহেতু প্রথমে গতি বেশি ছিল কার, আপাত সূর্যের, গড় সূর্যের কম ছিল, তারপর 30 মার্চ এসে সেখানে আবার আপাত সূর্যের গতি কমে গেল, গড় সূর্যের গতি বেড়ে গেল, তখন 1 জুলাই এসে দুটোই আবার একত্রে অবস্থান করবে, ঠিক আছে। সেক্ষেত্রে 0 হয়ে যাবে। এই তারিখে দুটি সূর্য পুনরায় মিলিত হবে এবং অপসূর অবস্থান হতে আবার অপসূর অবস্থান হতে এখন আবার কোথায় যাব, অনুসূর অবস্থানে যাব, মানে আবার সে 31 ডিসেম্বরের দিকে আবার অগ্রসর হব, ঠিক আছে। আমাদের 31 ডিসেম্বর ওটা কি ছিল, অনুসূর অবস্থান, আর এখানে 1 জুলাইতে কি অবস্থান, অপসূর অবস্থান। এই অপসূর অবস্থান হতে অনুসূর পর্যন্ত কাল সমীকরণ ঠিক আগের নিয়মের বিপরীতভাবে ধনাত্মকভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ 30 সেপ্টেম্বর
যখন আমরা 30শে সেপ্টেম্বর এখানে আসবো তখন সর্বোচ্চ ধনাত্মক মান আসবে +7m, এবং আবার 31 ডিসেম্বরে গিয়ে আমাদের কি হয়ে যাবে, ওটা আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো তোমরা আবার 30শে সেপ্টেম্বরের দিকে সর্বোচ্চ ধনাত্মক মান +7m এ পৌঁছাবে, তারপর কমতে কমতে পুনরায় 31শে ডিসেম্বরটা কি হবে, পুনরায় 0 হবে। আমরা কি এটা বুঝতে পেরেছি? এটা খুব সহজ, কিন্তু আমি খুব ইজিভাবে কিন্তু বুঝিয়েছি। ঠিক আছে, যখন আমরা E1টা বের করব, E1টা বের করলে কি করব, আমাদের যেহেতু অসম গতি থাকবে সেক্ষেত্রে আমরা কি করেছি, একটা কেন্দ্রের উপরেই দুটো সূর্য একই সময় একই জায়গা থেকে রওনা করবে, কিন্তু গতিবেগ আলাদা থাকবে। এই গতিবেগ আলাদা থাকার কারণে যখন তোমার 30শে মার্চ হবে তখন কি হবে, আমাদের সর্বনিম্ন আমরা -7m পাবো, আর 30শে সেপ্টেম্বর আমরা আবার সর্বোচ্চ মান +7m পাবো, আর 31শে ডিসেম্বর এবং 1 জুলাই E1 এর মান থাকবে 0। অর্থাৎ এখানে দুটো সূর্যই এক করতে থাকবে, গতি সমান থাকবে, সমান হয়ে যাবে। এখন E1 এর পর আমরা চলে আসি E2-তে। আমরা E1টা কিন্তু কিভাবে কি হয় বোঝালাম, এখন আমরা আসব E2-তে। দেখো, ক্রান্তি কোণের জন্য কাল সমীকরণ E2, আমরা তো জানি যে দুইটা কারণে এই কাল সমীকরণ উদ্ভূত হয়। একটা হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্র বিমুখতার জন্য, আর একটা হচ্ছে ক্রান্তি কোণের জন্য। এখন আমরা পড়ব ক্রান্তি কোণের জন্য কাল সমীকরণ E2। যেহেতু কাল সমীকরণের E2 অংশটি ক্রান্তি কোণের জন্য উদ্ভূত হয়, হ্যাঁ আমরা জানি E2 অংশটা ক্রান্তি কোণের জন্য উদ্ভূত হচ্ছে, সুতরাং আমরা এমন দুটি সূর্যকে একই বেগে ভিন্ন পথে সঞ্চারণশীল মনে করব। এখন আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা দুটো আলাদা সূর্য কল্পনা করে দুটো আলাদা বৃত্ত আঁকবো, এবং সেই বৃত্ত বরাবর কি হবে, দুইটা সূর্য চলমান থাকবে। আপাত সূর্য ক্রান্তি বৃত্তে সঞ্চরণশীল, এই আপাত সূর্যটা হচ্ছে L প্রাইম, ক্রান্তি বৃত্তে সঞ্চরণশীল। দেখো চিত্রটা, দেখো ফিগারটা। এবং গড় সূর্য বিষুব বৃত্তে সঞ্চরণশীল, কিউ প্রাইম বিষুব বৃত্ত, L প্রাইম হচ্ছে আমাদের এখানে ক্রান্তিবৃত্ত। আমরা কিন্তু সবই কল্পনা করে এখানে কিন্তু প্রমাণ করি। ঠিক আছে, মনে করি দুটি সূর্যই, আমরা সাপোজ ধরলাম যে দুটি সূর্যই 21শে মার্চ গামা বিন্দু হতে যাত্রা শুরু করলো, ধরলাম। দেখো দুটো সূর্য এখানে থাকলো, এখানে দুটো আলাদা আলাদা কক্ষপথে, কিন্তু এইটা কিন্তু সমান, এখানে কিন্তু একই জায়গায়। আমরা ধরে নিলাম যে এই গামা বিন্দু থেকে দুটো সূর্য একই সময় যাত্রা শুরু করলো, সে টাইমটা হচ্ছে কি 21শে মার্চ। সুতরাং ওই দিন ওই সময় তাহলে কি হবে, ইটুর মান বলটা, ইটুর মান তখন 0, যেহেতু দুইটা সূর্যই ওখানে সমান অবস্থানে আছে, সমান বেগে আছে, তাই ওখানে আমাদের কাল সমীকরণ E2 সমান হচ্ছে 0। পরদিন আপাত সূর্য ক্রান্তিবৃত্তে যখন যাত্রা শুরু করলো, তারপর ধরো একদিন পর আপাত সূর্যটা তোমার সেই ক্রান্তিবৃত্তে আসলো S বিন্দুতে, আর গড় সূর্য বিষুববৃত্তে আসলো কোথায়, M বিন্দুতে। ঠিক আছে, S বিন্দুতে আসলো আপাত সূর্য, আর গড় সূর্য আসলো কোথায়, M বিন্দুতে, যার যার কক্ষপথে অবস্থান করে। মাথায় নাও, চিত্রটা মাথায় নিয়ে নাও, আমি স্লাইড চেঞ্জ করব। এখন দেখো এখানে আমাদের গামা S সমান গামা M বিষুবাংশ, ঠিক না, গামা S সমান হচ্ছে আমাদের গামা S সমান হচ্ছে গামা M। S এর মধ্য দিয়ে এখন আমরা একটা এই S এর মধ্য দিয়ে আমরা একটা SN লম্ব অঙ্কন করি, বিষুব লম্ব। যে লম্বটা অঙ্কন করলাম, আমরা জানি যে কোনো নক্ষত্র যেখানে অবস্থান করে সেখান থেকে যদি আমরা কক্ষপথের উপর যে লম্ব আঁকি সেটা কি হয়, আমাদের বিষুব লম্ব। তাহলে SN বিষুব লম্ব অঙ্কিত করি। সুতরাং আকাশে S এবং N এই দুটি বিন্দু একই সময় মধ্যরেখা সংক্রমণ করবে, কিন্তু S এবং N কিন্তু এখানে কিন্তু M না, হ্যাঁ, কিন্তু তারা M এর পশ্চিমে অবস্থান করে। কিন্তু দেখো তারা কি কোথায় অবস্থান করে, S থেকে যদি আমরা লম্ব আঁকি SN, কিন্তু S বিন্দু এবং N বিন্দু উভয় কি M থেকে
পশ্চিমে অবস্থিত। তারা এম এর পশ্চিমে অবস্থান করে। সুতরাং এস আপাত সূর্য, এম গড় সূর্যে এর আগে খ মধ্যরেখা অতিক্রম করবে। এই কারণে আমাদের যেহেতু পশ্চিমে অবস্থান করে, এই কারণে আমরা বলবো যে এস আপাত সূর্য, এম গড় সূর্য এর আগে খ মধ্যরেখা অতিক্রম করবে। সুতরাং পি কাল সমীকরণ ধনাত্মক হবে। যেহেতু আপাত সূর্যটা গড় সূর্যের আগে খ মধ্যরেখা অতিক্রম করবে, তাহলে মানটা কি আসবে আমাদের? ধনাত্মক হবে। E2 এর প্রকৃত মান এই সময় কত হবে? সমান গড় সূর্যের বিষুবাংশ মাইনাস আপাত সূর্যের বিষুবাংশ। আমরা কিন্তু এটা দেখেছি না? আপাত সূর্যের কালকোণ মাইনাস গড় সূর্যের কালকোণ সমান কি পড়েছি আমরা? গড় সূর্যের বিষুবাংশ মাইনাস আপাত সূর্যের বিষুবাংশ। তার মানে গড় সূর্যের বিষুবাংশ কত বের করেছিলাম আমরা? গামা এম। আর আপাত সূর্যের বিষুবাংশ আমরা কত বের করেছিলাম? গামা এস। তাহলে গামা এম মাইনাস গামা এন সমান আমরা জানি মানটা ধনাত্মক আসবে, যেহেতু আপাত সূর্য গড় সূর্য এর আগে খ মধ্যরেখা অতিক্রম করবে। ঠিক আছে, এরপর দেখো এন ও এম এই বিন্দুদ্বয় আবার আমরা কত থেকে শুরু করেছিলাম? দেখো আমরা শুরু করেছিলাম 21শে মার্চ। এরপর 21শে মার্চ, এপ্রিল, মে, জুন। এন ও এম এই বিন্দুদ্বয় আবার 21শে জুন যে তারিখটা, তখন এসে কি করবে? কর্কট ক্রান্তির দিন মিলিত হবে। এর আবার 21শে জুন এসে দুইটা সূর্য একত্রে মিলিত হবে। সুতরাং ওই সময় বা ওই দিন E2 সমান কি হবে? 0। ঠিক আছে, এখানে আমার এই যে চিত্রটা আছে সেখানে তোমার এই তারিখগুলো দিয়ে দেয় নেই। সুতরাং আমি এখানে বলবো যে তোমরা এখানে বুঝো, যেহেতু 21শে জুন আবার 3 মাস তারা চলার পর, মার্চ, এপ্রিল, মে, জুন, 21শে জুন তারিখে এসে তারা আবার দুইটা সূর্য মিলিত হবে, তখন E2 সমান 0 হবে। এন ও এম বিন্দুদ্বয় 23শে সেপ্টেম্বর, জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে আবার তারা জলবিষুব। দেখো আমাদের, দেখো চিত্রটা দেখাই একটু। আমাদের স্টার্টিং হয়েছে কোথা থেকে? গামা বিন্দু থেকে। তারপর আমরা ওমেগা এই বিন্দুতে এসে আবার তারা কি করবে? মিলিত হবে। যখন আসবে ওমেগা বিন্দুতে পুনরায় মিলিত হবে। সুতরাং ওই দিনও কি হবে? E2 সমান 0 হবে। 23শে সেপ্টেম্বর, 21শে জুন E2 সমান 0, 23শে সেপ্টেম্বর E2 সমান 0। পুনরায় এন ও এম বিন্দুদ্বয় 22শে ডিসেম্বর মকর ক্রান্তির দিনও মিলিত হবে। দেখো কর্কট ক্রান্তির দিন মিলিত হয়েছে, মকর ক্রান্তির দিনও মিলিত হবে এবং ওই দিনও কি হবে? E2 সমান 0 হবে। তাহলে দেখো আমরা যখন E1 বের করেছি, E1 কিন্তু দুইবার 0 হয়েছে এবং দুইবার, একবার সর্বোচ্চ মান একবার সর্বনিম্ন মান হয়েছে। আর E2 ক্ষেত্রে কিন্তু আমরা 4বার দেখতেছি E2 সমান 0 হচ্ছে। সুতরাং অর্থাৎ E2 বছরে 4বার শূন্য হয়। কিন্তু 21শে মার্চ ও 21শে জুনের মধ্যে কোনো এক সময় যে স্টার্টিং হলো যখন, সেই 21শে মার্চ এবং 21শে জুনের ভিতর কোনো এক সময় E2 এর সর্বোচ্চ ধনাত্মক মান হয়, +10m এ পৌঁছায়। আবার 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে এন বিন্দু এম এর অগ্রবর্তী থাকে। সুতরাং কাল সমীকরণ এই সময় ঋণাত্মক হয় এবং এই 2 তারিখের মধ্যবর্তী কোনো এক সময় E2 এর সর্বোচ্চ ঋণাত্মক মানে পৌঁছায়। বুঝতে পেরেছো সবাই? যখন যাত্রা শুরু করলো সে 21শে মার্চ এবং 21শে জুনের মধ্যে কোনো একটা সময় তারা কি করে? সর্বোচ্চ মান পৌঁছায়। আবার 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় তারা কি করে? সর্বনিম্ন মান, সর্বোচ্চ ঋণাত্মক মান, তার মানে সর্বোচ্চ নিম্ন মান -10 মিনিটে পৌঁছায়। আবার একইভাবে আমরা দেখাতে পারি, আমরা কি চিত্রকে দেখাবো, টেনশনের কোনো ব্যাপার নাই। একইভাবে আবার দেখানো যায় 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর আবার E2 0 হয়েছিল না, সেই 23শে সেপ্টেম্বর থেকে আবার 22শে ডিসেম্বরের মধ্যে E2 আবার ধনাত্মক হবে এক সময়। আবার 22শে ডিসেম্বর থেকে 21শে মার্চ এর মধ্যে আবার E2 একবার ঋণাত্মক হবে। তাহলে আমরা দেখো E1 যখন বের করেছি, E1 এর ক্ষেত্রে দুবার E1 সমান 0 হয়েছে, আর একবার সর্বোচ্চ মান আর একবার সর্বনিম্ন ঋণাত্মক মান, সর্বোচ্চ ঋণাত্মক মান আর সর্বোচ্চ ধনাত্মক মান, এই দুটো কিন্তু পেয়েছি।
ইটুর ক্ষেত্রে কি হয়েছে, চারবার পরিবর্তন হয়েছে, ঠিক না? চারবার ইটু সমান 0 হয়েছে এবং আমরা 2বার পেয়েছি সর্বোচ্চ ধনাত্মক মান এবং 2বার পেয়েছি সর্বোচ্চ ঋণাত্মক মান। তাহলে কাল সমীকরণে আমরা এখন বের করলাম, এতক্ষণ যে আলোচনা করলাম E1 E2, এখন সেটা আমরা একটু দেখি। কাল সমীকরণের রৈখিক চিত্র দেখো, এই যে রৈখিক চিত্র দিয়ে দেখো, এটা হচ্ছে E1 এর ক্ষেত্রে চিত্র আর এটা হচ্ছে E2 এর ক্ষেত্রে চিত্র। মানে কিভাবে গমন করলো, কিভাবে কোন তারিখ কখন কোথায় গিয়ে পৌঁছালো, এবং এটা হচ্ছে আমাদের তারিখগুলো দেওয়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত। তাহলে আমি একটু দেখি, হ্যাঁ একটু এটা দেখি। হ্যাঁ, একটি লেখচিত্রের উপর বছরের মাসগুলোকে আমরা, বছর যেগুলো দেখলাম ওগুলো আমরা ধরলাম ভুজ বরাবর এবং মিনিটকে আমরা ধরলাম কোটি বরাবর, ধরে E1 এবং E2 এর দুটি পৃথক রৈখিক চিত্র অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এই চিত্রে E1 সমান 0 31শে ডিসেম্বর, অর্থাৎ আমাদের E1 মান 0 হবে, E1 সমান 0 হবে কখন, দেখো 31শে ডিসেম্বর এখানে মিলিত হবে, সেক্ষেত্রে 31শে ডিসেম্বর ওখানে 0। আর 31শে ডিসেম্বর এবং 1 জুলাই, 2বার তো E1 0 হয়, ঠিক না? আমরা তো পড়েছি একটু আগে, 31শে ডিসেম্বর এবং 1 জুলাই। এই যে এখানে দেখো 1 জুলাই, এখান থেকে স্টার্টিং না, এই যে 1 জুলাই আর এখানে 31শে ডিসেম্বর, এটা তো মানে শেষ হয়ে গেছে, এখানে মিলবে। তাহলে এখানে 1 জুলাই আর এখানে 31শে ডিসেম্বরের ক্ষেত্রে কি হবে, E1 সমান 0। E1 সমান +7m, এটা হচ্ছে 30শে সেপ্টেম্বর। দেখো আমাদের এই যে সর্বোচ্চ প্লাস E1 এর ক্ষেত্রে সর্বোচ্চ +7m এখানে, সেটা হচ্ছে কত, 30শে সেপ্টেম্বর। আর সর্বনিম্ন এখানে -7m, এটা হচ্ছে তোমার 30শে মার্চ। এটা হচ্ছে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 30শে মার্চ। 30শে মার্চ এখানে সর্বোচ্চ নিম্নমান -7m, আর এখানে যে সর্বোচ্চ উচ্চমান +7m, 30শে সেপ্টেম্বর। এটা আমাদের E1 এর ক্ষেত্রে। আচ্ছা, এরপর যখন আমরা E2 দেখব, দেখো আবার E2 সমান 0 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 4বার। সেটা আমাদের দেখানো হয়েছে। E2 দেখো এখানে একবার, এখানে একবার, E2 দেখো E2 এই যে এখানে একবার 0, এই একবার 0 1 জুলাই, আবার দেখো এখানে একবার 0, এখানে একবার 0, 4বার আমাদের E2 সমান 0 হলো সেই তারিখগুলো অনুযায়ী। E2 সমান ধনাত্মক বিষুব বিন্দু হতে ক্রান্তি বিন্দু পর্যন্ত এবং সর্বোচ্চ E2 সমান 0 আমরা 4টা পেলাম। আর E2 সমান ধনাত্মক সর্বোচ্চ মান এবং E2 সমান সর্বোচ্চ ঋণাত্মক মান, এটা আমরা টাইমটা দেখি, ধনাত্মক +10m হয় মে এবং নভেম্বরে। দেখো মে মাসে এবং নভেম্বর মাসে আমাদের, মে মাস এখানে আমাদের সর্বোচ্চ মান পাবো একবার এবং নভেম্বর মাসে আমরা পাবো একবার সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান পাবো 2বার। দেখো এখানে সেটা হচ্ছে আগস্ট এবং ফেব্রুয়ারিতে, একবার ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নিম্নমান, আর একবার কি হচ্ছে আগস্ট মাসে সর্বোচ্চ নিম্নমান। লেখচিত্রের সাহায্যে আমাদের এটা দেখানো হলো E1 এর মান এবং E2 এর মান কিভাবে চেঞ্জ হয় বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এবং তাদের গতিবেগের জন্য। ঠিক আছে, দেখো আবার যেহেতু কোনো দিন E সমান E1 প্লাস E2, আমরা যেহেতু আগে বলেছি যে কাল সমীকরণের ক্ষেত্রে কি বলেছি, প্রথমেই বলেছি E সমান হচ্ছে E1 প্লাস E2, সুতরাং E1 এর যে কোনো মানের জন্য E2 যদি -10m হয়, যদি E1 এর মানের জন্য আমাদের E2 এর মানটা যদি -10m হয়, তবে E ঋণাত্মক হবে। মানগুলো যদি তুমি বসাও, E1 এর মান বসাও, তারপর E2 এর মান বসাও, সেক্ষেত্রে যদি -10m হয় তবে এটা কি ঋণাত্মক মান হবে, এবং E2 যদি +10m হয় তবে E ধনাত্মক হবে। অবশ্যই প্লাস মান হলে ধনাত্মক, মাইনাস হলে ঋণাত্মক। সুতরাং কাল সমীকরণ বছরে 4বার চিহ্ন বদল করে, অর্থাৎ এর লেখচিত্রকেও 4বার শূন্য মানের ভিতর দিয়ে যেতে হবে। সুতরাং E এর মান বছরে 4বার শূন্য হয়। দিনগুলো মোটামুটি একদম এক্সাক্ট না, মোটামুটি 16 এপ্রিল, 15 জুন, 1 সেপ্টেম্বর এবং 25শে ডিসেম্বর। মাঝখানে যে যে তারিখে E এর সর্বোচ্চ ও সর্বনিম্ন হয়
তারা হচ্ছে 12ই ফেব্রুয়ারি এবং 15ই মে, 27শে জুলাই এবং 3রা নভেম্বর। এটা আমরা গড় সূর্য এবং আপাত সূর্য দুইটার উপর, যেহেতু আপাত সূর্য যদি আমরা সময় নির্ণয় করি সেক্ষেত্রে একদম এক্সাক্ট হয় না, সেই জন্য গড় সূর্যের সাথে আপাত সূর্যের সাথে আমরা তুলনা করে যে কাল সমীকরণটা নির্ণয় করি সেখান থেকে আমরা এই টাইমটা বের করেছি। ঠিক আছে, তা আমরা আজকে এই পর্যন্তই পড়ব, এর বেশি আর মাথায় ঢুকাবো না। দেখো তাহলে থাক, এরপরের দিন ইনশাল্লাহ আমরা এটা শেষ করে ফেলব। আজকে আমরা যতটুকু পড়লাম ততটুকু মাথায় ঢুকাই। কাল সমীকরণটা নির্ণয় কীভাবে করে, আপাত সূর্য, গড় সূর্য, আপাত সৌর সময়, গড় সৌর সময় এর সাথে তুলনা করে কাল সমীকরণ নির্ণয় করেছি আমরা ক্যাপিটাল ই। তারপর কি করেছি, E1 বের করেছি, E2 বের করেছি এবং E1 প্লাস E2 বের করে আমরা বের করেছি। আজকে এ পর্যন্ত থাকো, সবাই এটা প্র্যাকটিস করো বাসায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।